আজকে আমরা যে টপিকটা আলোচনা করব এটা হচ্ছে ক্ল্যাথরেট যৌগ। তো এই টপিকটা অনেকের এই টপিকটা সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট নাই। এই টপিকটা অনেকটা সময় তোমরা মুখস্থ রাখার চেষ্টা করো। তো আজকে আমরা চেষ্টা করব এটা খুব ইজিলি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার। দেখো, ক্ল্যাথরেট শব্দটার মানে কি আসলে? এই যে ক্ল্যাথরেট, এই ক্ল্যাথরেট শব্দটার মানে হচ্ছে মূলত হচ্ছে অবরোধ যৌগ। ক্ল্যাথরেট যৌগকে আমরা বলতে পারবো অবরোধ যৌগ। আচ্ছা ভাই, অবরোধ জিনিসটা আসলে কি? তো আমি তোমাকে যদি একটু বলি যে খাঁচার মধ্যে যখন পাখি আটকায় থাকে তখন পাখিটা কিন্তু আলটিমেটলি অবরুদ্ধ অবস্থায় থাকে। পাখি কিন্তু খাঁচার মধ্যে অবরুদ্ধ অবস্থায় থাকে। আবার দেখো, যখন আমরা জাল দিয়ে মাছ ধরি তখন কিন্তু মাছটা জালের মধ্যে আবদ্ধ অবস্থায় থাকে বলেই আমরা পানি থেকে ওই মাছটা কিন্তু জালের সাহায্যে তুলে নিয়ে আসতে পারি। তো ওইরকম টাইপের একটা ঘটনা আর কি অবরোধ যৌগ। অবরোধ যৌগ তার মানে নিশ্চয়ই এখানে আটকির কিছু একটা ব্যাপার আছে। হ্যাঁ, ডেফিনেটলি। তাহলে আমরা এই যে অবরোধ যৌগ আমরা একটু দেখে আসো তোমাদের বইয়ের সংজ্ঞা আসলে কি বলে। দেখো, একদম তোমাদের বইয়ের সংজ্ঞাটা আমি এখানে তুলে দিছি। কতগুলো বিশেষ ধরনের জৈব অথবা অজৈব যৌগ আছে যাদের কেলাস জালকের ফাঁকা স্থানের মধ্যে নিষ্ক্রিয় গ্যাস মূল আটক অথবা অবরুদ্ধ অবস্থায় থাকতে পারে। এই যৌগগুলোকে বলা হয় ক্ল্যাথরেট অথবা অবরুদ্ধ যৌগ। তাইলে কতগুলো বিশেষ ধরনের জৈব যৌগ হইতে পারে, অজৈব যৌগ হতে পারে যাদের কেলাস জালকের ফাঁকা স্থানের মধ্যে নিষ্ক্রিয় গ্যাস অথবা নিষ্ক্রিয় মৌলগুলো অবরুদ্ধ অবস্থায় থাকতে পারে। এই ধরনের যৌগগুলোকে বলা হয় হচ্ছে ক্ল্যাথরেট বা অবরোধ যৌগ। তাহলে আমি একটু বিষয়টা তোমাকে বলি। দেখো, এই ক্ল্যাথরেট যৌগের একটা খুব ভালো উদাহরণ হচ্ছে, দেখো তোমরা কিন্তু জানো যে কুইনল অথবা ক্যাটিকল ও কিন্তু আসলে নিষ্ক্রিয় গ্যাসের সাথে এই ক্ল্যাথরেট যৌগটা গঠন করে। দেখো, আমি বোর্ডে একটা যৌগ লিখি। যৌগটা তোমরা কিন্তু আলটিমেটলি সবাই চেনো অথবা জানো। এই যৌগটাকে তোমরা বলে থাকো হচ্ছে কুইনল অথবা ক্যাটিকল। দেখো, এটাকে তোমরা বলে থাকো হচ্ছে কুইনল অর ক্যাটিকল। এই যে ক্যাটিকল এই ক্যাটিকল দিয়ে কিন্তু আমরা খুব সহজে ক্ল্যাথরেট যৌগটা গঠন করতে পারি। সো দেখো, আমরা এটাকে তোমাদের বইগুলোতে দেখবা এটাকে কুইনল বলা আছে। আমরা কুইনল বলবো, কুইনল, অথবা তোমরা এটাকে ক্যাটিকলও বলতে পারো। সো ক্যাটিকল। তাহলে এই কুইনল অথবা ক্যাটিকল দিয়ে আমরা খুব সহজে আজকে তোমাদেরকে একটা ক্ল্যাথরেট যৌগ গঠন করে দেখাবো। আচ্ছা, সো দেখো, এই যে কুইনল অর্থাৎ ক্যাটিকল এটা কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের সাথে খুব ইজিলি কিন্তু অবরোধ যৌগটা গঠন করতে পারে। তো দেখি আমরা কিভাবে এই কুইনল অথবা এই ক্যাটিকল দিয়ে কিভাবে একটা ক্ল্যাথরেট যৌগ তৈরি হয়। আসো আমরা তোমার সাথে একটু এই বিষয়টা শেয়ার করি। যৌগটা একটু সুন্দর টেকনিকের সাহায্যে আঁকলে খুব ইজিলি আঁকা সম্ভব হয়। আমি এখন যে কাজটা করব, যে ক্যাটিকলটা তোমরা দেখলা এটার সাহায্যে কত সহজে আমি তোমাদেরকে ক্ল্যাথরেট যৌগটা গঠন করে দেখাই। দেখো, সো প্রথমে যে কাজটা করবা, তুমি একটা ক্যাটিকল লিখবা। প্রথমে তুমি একটা ক্যাটিকল আঁকাই ফেলবা। ক্যাটিকলের মধ্যে আমরা যে কনসেপ্টটা কাজে লাগাবো সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। দেখো, প্রত্যেকটা ক্যাটিকলের মধ্যে কিন্তু পাশাপাশি দুইটা কার্বনে ওএস মূলক ছিল, তোমরা একটু আগে দেখছো, এবং আমরা জানি এটা হচ্ছে অর্থ অবস্থানে ওএস মূলক ছিল। তাহলে আমরা একটা কাজ করব। দেখো, আমরা এখানে হচ্ছে আরেকটা ক্যাটিকল আঁকাবো হচ্ছে এই অবস্থানে হচ্ছে আরেকটা ক্যাটিকল আঁকাবো। দেখো, আমি যে কাজটা করব, এই ক্যাটিকলের মধ্যে আমরা একটা অক্সিজেন নিলাম আর একটা হাইড্রোজেন নিলাম, আর এইখানে কিন্তু তুমি জানো একটা অক্সিজেন আছে আর একটা হাইড্রোজেন আছে। দেখো, আমি যে কাজটা করব, এই ক্যাটিকলের যে হাইড্রোজেনটা, দেখো এই হাইড্রোজেনটা কিন্তু পার্শিয়ালি পজিটিভ চার্জে চার্জিত আর এটা কিন্তু পার্শিয়ালি নেগেটিভ চার্জে চার্জিত। তোমরা কিন্তু হাইড্রোজেন বন্ধন যখন পড়ছো তখন কিন্তু জানো যে এই যে হাইড্রোজেন এবং হাইলি ইলেকট্রোনেগেটিভ মৌলটার মধ্যে কিন্তু একটা হাইড্রোজেন বন্ড তৈরি হয়। খুব ভালো কথা। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কিন্তু এখানে একটা হাইড্রোজেন বন্ড তৈরি করে ফেলাইলাম। এবার আমি একটা কাজ করি, আমি ঠিক এই জায়গাটাতে আরেকটা ক্যাটিকল নিব। দেখো, এই জায়গাটাতে আমি হচ্ছে আরেকটা ক্যাটিকল নিব। দেখো, এটা হচ্ছে আরেকটা ক্যাটিকল, এবং এখানে যে কাজটা আমি করব, দেখো এইখানকার যেহেতু আমি একটা অক্সিজেনকে হাইড্রোজেন বন্ডের মধ্যে ইউজ করছি, তাহলে আমার আরেকটা যে ওএস ছিল এখানে কিন্তু আমি অক্সিজেনটাকে ইউজ করব না, আমি হাইড্রোজেনটাকে ইউজ করব। আমি আরেকবার রিপিট করি, যেহেতু আমরা জানি একটা ক্যাটিকলের মধ্যে, দেখো একটা ক্যাটিকলের মধ্যে পাশাপাশি দুইটা কার্বনের দুইটা ওএস থাকে, পাশাপাশি দুইটা কার্বনের মধ্যে দেখো দুইটা ওএস থাকে। তাহলে আমি কি করব, আমি যখন একটা ক্যাটিকল নিব, একটা ক্যাটিকলের মধ্যে দেখো একটা অক্সিজেনকে যখন আমি হাইড্রোজেন বন্ডে ইউজ করব, আরেকটা ওএসের কিন্তু অক্সিজেনকে আর ইউজ করব না, আরেকটা ওএসের হাইড্রোজেনকে আমি হাইড্রোজেন বন্ডের মধ্যে ইউজ করব। তাহলে এখানকার হাইড্রোজেন যদি লাগে তাহলে এখানকার লাগবে হচ্ছে ডেফিনেটলি অক্সিজেন। এই দেখো, সেমভাবে কিন্তু একই কারণে এটা কিন্তু পার্শিয়ালি পজিটিভ, তোমরা কিন্তু জানো এটা পার্শিয়ালি নেগেটিভ, তাহলে এর মধ্যে কিন্তু একটা হাইড্রোজেন বন্ড তৈরি হইল।
এই দেখো হাইড্রোজেন বন্ড তৈরি হইলো। আমি কিন্তু বিষয়টা একটু খেয়াল করবা, দুইটা OS এর মধ্যে একটার অক্সিজেন যদি হাইড্রোজেন বন্ডে অংশ নেয় তাহলে আরেকটার কিন্তু হাইড্রোজেনকে আমি হাইড্রোজেন বন্ডে অংশগ্রহণ করাইছি। এবার দেখো এই ক্যাটিকলের মধ্যে কিন্তু আরেকটা OS আছে, তাই না ভাইয়া? তাহলে দেখো আমি যে কাজটা করব, যেহেতু এইটার অক্সিজেনটাকে আমি ইউজ করছি তাহলে এটার হাইড্রোজেনটাকে আমি ইউজ করব। তাহলে এটার হাইড্রোজেনটা আমি যে লিখে ফেলাইলাম। আচ্ছা, এবার দেখো এটার যেহেতু তুমি হাইড্রোজেনকে ইউজ করছো তাহলে এটার অক্সিজেনকে তোমার ইউজ করতে হবে। এই যে এটা হচ্ছে অক্সিজেন, দেখো একই লজিক, সেম টু সেম লজিক। এটা যদি হয় তোমার পার্শিয়ালি নেগেটিভ তাহলে এটা কিন্তু ভাই পার্শিয়ালি পজিটিভ। এই দেখো এই যে দেখো এই যে দেখো, তাহলে আলটিমেটলি একটা কি সুন্দর একটা স্ট্রাকচার তৈরি হয়েছে, খেয়াল করছো? অর্থাৎ এখানে আমাদের এই যে তিনটা ক্যাটিকল অনুযুক্ত হয়ে, অর্থাৎ তিনটা কুইনল অনুযুক্ত হয়ে একটা সুন্দর কিন্তু খাঁচা তৈরি করে ফেলছে, তিনটা খাঁচা তৈরি করে ফেলছে। তাইলে এই জিনিসটাকে কিন্তু আমরা বলবো হচ্ছে কেজ অথবা খাঁচা, কেজ অথবা খাঁচা। তাইলে আমরা এখানে বলবো কেজ অথবা খাঁচা। দেখো খাঁচার মধ্যে যেরকম পাখি আটকা থাকে না, ঠিক একইভাবে কিন্তু এই ক্যাটিকলও কিন্তু একটা কেজ বা খাঁচা বানাইছে। এখন এই খাঁচার মধ্যে নিষ্ক্রিয় গ্যাসগুলো কিন্তু ইজিলি অবরুদ্ধ অবস্থায় থাকতে পারে। বিশেষ করে আমি এখানে একটা নিষ্ক্রিয় গ্যাস লিখলাম, দেখো এই নিষ্ক্রিয় গ্যাসটা হচ্ছে ধরো তোমার, তুমি একটা আর্গন বসাই দিলা, ধরো আর্গন বসাই দিলা। তাইলে এই যে আর্গন, এই যে আর্গন, এই যে তোমার ক্যাটিকলের মাঝখানে যে খাঁচাটা তৈরি হইলো, কেলাস জালির মাঝখানে যে খাঁচাটা তৈরি হইলো, এই পুরো সিস্টেমটাকে আমরা একটা যৌগ হিসেবে কনসিডার করব। এই যৌগটাকে মূলত বলা হয়ে থাকে আমাদের ক্ল্যাথোরেট যৌগ অর্থাৎ অবরোধ যৌগ। একটু মনে রাখবা এই যৌগের মধ্যে এই যে ক্যাটিকল অর্থাৎ কুইনল, যেটাকে তোমরা ক্যাটিকল বা কুইনল বলো, এই যে ক্যাটিকল যে খাঁচাটা তৈরি করছে আমরা এই অণুটাকে বলবো হচ্ছে, অর্থাৎ ক্যাটিকলটাকে বলবো হচ্ছে হোস্ট, অর্থাৎ যে আয়োজন করলো খাঁচাটা। আর এই যে এটাকে আমরা বলবো হচ্ছে গেস্ট, অর্থাৎ যে এখানে আলটিমেটলি এসে বসলো, টুপুস করে বসলো। তাহলে একটু মনে রাখবা আমরা এইটাকে বলবো হচ্ছে হোস্ট, এটাকে বলবো হচ্ছে গেস্ট, গেস্ট। তাহলে দেখো আমরা এই ধরনের যৌগগুলোকে বলবো হচ্ছে তোমার ক্ল্যাথোরেট যৌগ। তাহলে আমি একটু সংজ্ঞাটার সাথে একটু মিলাই। কতগুলো বিশেষ ধরনের জৈব অথবা অজৈব যৌগ আছে যাদের কেলাস জালকের ফাঁকা স্থানের মধ্যে নিষ্ক্রিয় গ্যাস মৌলগুলো অবরুদ্ধ অবস্থায় থাকতে পারে, এই যৌগগুলোকে আমরা কিন্তু কি বলবো বলতো? ক্ল্যাথোরেট যৌগ অর্থাৎ অবরোধ যৌগ। এখানে তোমাদের একটা কনফিউশন থাকে ভাই, এই যে এই নিষ্ক্রিয় গ্যাসটা কি আসলে এই ক্যাটিকল অর্থাৎ কুইনলের সাথে বন্ধন তৈরি করছে কিনা? উত্তর হচ্ছে না, এটা কিন্তু বন্ধন তৈরি করে নাই, এটা কিন্তু জাস্ট অবরুদ্ধ অবস্থায় আছে দুর্বল ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বলের সাহায্যে। তাইলে এই আর্গন কিন্তু দুর্বল ভ্যান্ডারওয়ালস বন্ধনের সাহায্যে কিন্তু এই যে এই ক্যাটিকলের মধ্যে কিন্তু অবরুদ্ধ অবস্থায় আছে। কথা কি বুঝতে পারছো? তাইলে এটা কিন্তু কোনো বন্ধন তৈরি করে নাই, বন্ধন তৈরি করছে কারা? এই যে তিনটা ক্যাটিকল নিজেদের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন বন্ধন গঠন করে এরকম একটা কেলাস জালি অথবা একটা খাঁচা তৈরি করছে। এই যে এটা হচ্ছে খাঁচা, এটাকে বলবো হচ্ছে কেজ, কেজ বলতে পারো, কেজ অথবা খাঁচা বলতে পারো, কেজ অথবা খাঁচা। সো আলটিমেটলি এখানে কিন্তু একটা কেজ অথবা খাঁচা তৈরি করতেছে ক্যাটিকলগুলো। সো আলটিমেটলি এইটাই হচ্ছে আমাদের ক্ল্যাথোরেট যৌগ। তাহলে আশা করি তোমরা ক্ল্যাথোরেট যৌগটা বুঝতে পারছো। আমি আরেকবার রিপিট করে দিই, যে নিষ্ক্রিয় গ্যাসটা এর মাঝখানে বসে, এই নিষ্ক্রিয় গ্যাসটা কিন্তু আলটিমেটলি কোনো যৌগ গঠন মানে কোনো বন্ধন তৈরি করে না, জাস্ট দুর্বল ভ্যান্ডারওয়ালসের সাহায্যে এইখানে কিন্তু যৌগ অবরুদ্ধ অবস্থায় থাকে, অবরুদ্ধ অবস্থায় থাকে। আচ্ছা, তো এখানে একটা খুব ভালো প্রশ্ন আসে যে নিষ্ক্রিয় গ্যাস তো অনেকগুলো আছে, ক্যাটিকলের সাথে অর্থাৎ কুইনলের সাথে সব নিষ্ক্রিয় গ্যাসে কি ক্ল্যাথোরেট যৌগ গঠন করে কিনা? একটু মনে রাখবা হিলিয়াম এবং নিয়ন এরা ক্ল্যাথোরেট যৌগ গঠন করে না। হিলিয়াম এবং নিয়ন এরা কিন্তু এই ক্যাটিকলের সাথে অর্থাৎ কুইনলের সাথে ক্ল্যাথোরেট যৌগ গঠন করে না। করে কারা? অন্যান্য যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে, যেমন ধরো আর্গন, তারপর হচ্ছে ক্রিপ্টন, তারপর হচ্ছে জেনন। এই নিষ্ক্রিয় গ্যাসগুলো কিন্তু আলটিমেটলি তোমার ক্ল্যাথোরেট যৌগ গঠন করবে। তাহলে খুব ভালো করে একটু মনে রাখবা ক্ল্যাথোরেট যৌগ গঠন করে না কারা? কুইনলের সাথে হিলিয়াম এবং নিয়ন। করে কারা? আর্গন, ক্রিপ্টন, জেনন। আর্গন, ক্রিপ্টন, জেনন এগুলো কিন্তু করে। আচ্ছা, এর মধ্যে স্ট্রংলি করে না হচ্ছে হিলিয়াম। আসলে দুইটাই করে না, বাট তোমাদের বইগুলোতে দেখবা হিলিয়ামের কথাটা স্ট্রংলি লেখা আছে যে হিলিয়াম ক্ল্যাথোরেট যৌগ গঠন করে না। তাহলে আশা করি আজকের পর থেকে এই ক্ল্যাথোরেট যৌগের বিষয়টা তোমাদের যেন আর ঝামেলা না হয়। আচ্ছা, এবার দেখো আমরা একটু আগে যেই প্রশ্নটা করছিলাম যে আসলে হিলিয়াম ক্ল্যাথোরেট যৌগ গঠন করে কিনা, সেই কথাটা কিন্তু আমি আবারও একটু বোর্ডে লিখছি। দেখো হিলিয়াম ক্ল্যাথোরেট যৌগ গঠন করে না কেন? তো এখানে বেশ কিছু কারণ এখানে আমি সুন্দর করে লিখছি, আমি একটু তোমাদের সাথে রিডিং পড়ি। এর অন্যতম কারণগুলো এখানে সুন্দর করে লেখা আছে, তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। যেমন দেখো হিলিয়ামের অত্যন্ত ছোট আকার। দেখো হিলিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু অত্যন্ত ছোট, হিলিয়ামের আকারটা কিন্তু অত্যন্ত ছোট, বুঝতে পারছো? ফলে কি হতে পারে, এই যে খাঁচার মধ্যে কিন্তু দেখো এই যে চিপা চাপা দিয়ে কিন্তু বের হয়ে যেতে পারে, অর্থাৎ খাঁচার মধ্যে যে চিপাগুলো থাকে এই চিপাগুলো দিয়ে কিন্তু ভাই সহজে হিলিয়ামটা বের হয়ে যাবে। এখন বের হবে কেন? এর অনেকগুলো কারণ আছে। এই অনেকগুলো কারণের
কারণটাই আমরা তোমাদের সাথে একটু ব্যাখ্যা করব একটা একটা করে। এই যে দেখো কেন বের হয়ে যাবে, দেখো হিলিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ অত্যন্ত ছোট হওয়ার কারণে এটা হোস্ট, অর্থাৎ ওই যে তোমার ক্যাটিকলটা হোস্ট ছিল, হোস্ট অণু দ্বারা গঠিত খাঁচার মধ্যে শক্তভাবে কিন্তু আবদ্ধ থাকতে পারবে না। তাহলে এটা কিন্তু একটা কারণ, অর্থাৎ তার আকারটা অত্যন্ত ছোট, এটাও কিন্তু একটা হিলিয়ামের দোষ। ওই নিয়নের কিন্তু একই রকম। এবার দেখো কম পোলারাইজেবিলিটি, একটু খেয়াল করো, কম পোলারাইজেবিলিটি, দেখো এখানে লেখা আছে মেরুকরণ যোগ্যতা। তোমরা কিন্তু জানো পোলারাইজেশন মানে কি। পোলারাইজেশন মানে হচ্ছে আলটিমেটলি এমন একটা ব্যাপার যেখানে কি হয় বলো তো, দুইটা মেরু বা দুইটা প্রান্ত তৈরি হয়, তাই না? আচ্ছা, এখন দেখো এই জায়গাটার মধ্যে পোলারাইজেশন হলে কি হয়? পোলারাইজেশন হলে কিন্তু আলটিমেটলি তোমরা জানো যে ওই যে তোমরা ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল পড়ছো না, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের মধ্যে কি হয়, ইলেকট্রন মেঘটা একদিকে একটু বেশি হয়, একদিকে একটু কম হয়। তোমরা অলরেডি লন্ডন বল যখন পড়ছো দেখছো ইলেকট্রন মেঘের ঘনত্ব একদিকে একটু বেশি, একদিকে যদি একটু কম হয় তাহলে কিন্তু খুব ইজিলি আসলে পার্শিয়ালি পজিটিভ পার্শিয়ালি নেগেটিভ চার্জটা তৈরি হয়, তখন কিন্তু আলটিমেটলি বন্ডটা ইজিলি তৈরি করা যায়। কিন্তু এই জায়গাতে দেখো হিলিয়ামের আকারটা খুব ছোট, বুঝছো? হিলিয়ামের আকারটা খুবই ছোট হওয়ার কারণে তার নিউক্লিয়াস ইলেকট্রনগুলোকে স্ট্রংলি কিন্তু ধরে রাখে, স্ট্রংলি কিন্তু বেঁধে রাখে। অর্থাৎ ইলেকট্রনটাকে তুমি খুব সহজে মানে এদিক ওদিক করে তাকে যে তুমি একটু পোলারাইজড করবা সেটা কিন্তু তুমি করতে পারবে না। তাহলে দেখো কম পোলারাইজেবিলিটি, দেখো হিলিয়ামের ইলেকট্রন মেঘ খুব শক্তভাবে আবদ্ধ থাকে, স্ট্রংলি কিন্তু নিউক্লিয়াসের দ্বারা আবদ্ধ থাকে, ফলে এর পোলারাইজেবিলিটি কিন্তু খুব কম ভাই। তাহলে হোস্ট অণুর সাথে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কিন্তু থাকে না বললেই চলে। তোমরা কিন্তু জানো যে তোমরা অনেক রকম ভ্যান ডার ওয়ালস পড়ছো, তো তার মধ্যে দেখবা যে ভ্যান ডার ওয়ালস বলের মধ্যে কিন্তু একটা ওই মেরুকরণের একটা ব্যাপার স্যাপার ছিল। তাহলে ওই জিনিসটা কিন্তু ভাই তুমি হিলিয়ামের ক্ষেত্রে করতে পারবে না, যেহেতু করতে পারবে না এই জন্য কিন্তু সে খুব ইজিলি ওটার সাথে খাপ খাওয়াইতে পারবে না, অর্থাৎ খাঁচার সাথে তার কোনো সম্পর্ক মেক করতে পারবে না। এই কারণে কিন্তু হিলিয়াম তোমার ওই ক্ল্যাথোরেট যৌগটা গঠন করবে না। আচ্ছা, আবার দেখো আরও বেশ কয়েকটা কারণের মধ্যে আরেকটা কারণ হচ্ছে অতি দুর্বল আন্তঃনৈবিক আকর্ষণ বল। একটু খেয়াল করো, ক্ল্যাথোরেট গঠনের জন্য গেস্ট অণুর সাথে হোস্ট অণুর যথেষ্ট আকর্ষণ বল থাকা দরকার। যেহেতু দেখো তোমরা একটু আগে শিখছো যে আসলে এদের মধ্যে কিন্তু কম পোলারাইজেবিলিটি থাকে, অর্থাৎ এখানে কিন্তু মেরুকরণটা ঠিকঠাক মতো হয় না। যেহেতু মেরুকরণটা ঠিকঠাক মতো হয় না, তাই কিন্তু ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলটাও কিন্তু এখানে ঠিকঠাক মতো তৈরি হয় না। তোমরা জানো ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল তৈরি করার জন্য কিন্তু একটা তোমার ওই মেরুকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাইতে হয়। তোমরা শিখছো আসলে ভ্যান ডার ওয়ালস যখন পড়ছো দেখবা লন্ডন বল অথবা তোমার ওই কি বলবো ডাইপোল, আবিষ্ট ডাইপোল যখন শিখছো ওখানে কিন্তু একটা ইলেকট্রনের তোমার ওই কি বলবো মেরুকরণের একটা ব্যাপার স্যাপার ছিল, তাই না? কিন্তু হিলিয়ামের যেহেতু মেরুকরণটাই ঠিকমতো হয় না রে ভাই, তাই কিন্তু এখানে আকর্ষণ বলটাও কিন্তু ওই তোমার গেস্ট অণুর সাথে হোস্ট অণুর গেস্টের সাথে হোস্ট, অর্থাৎ ওই খাঁচার যেই তোমার ক্যাটিকল এবং হিলিয়াম তাদের মধ্যে কিন্তু আকর্ষণটাই ঠিকঠাক মতো হয় না। কিন্তু হিলিয়ামের আকর্ষণ বলে এতটাই দুর্বল, দেখো ওই যে বললাম এখানে ঠিকঠাক মতো মেরুকরণটাই হয় না, তাহলে এই কারণে কিন্তু আলটিমেটলি হিলিয়ামের সাথে তোমার ওই কেস বা খাঁচা অর্থাৎ ক্যাটিকলের কিন্তু আকর্ষণটাই ঠিকঠাক মতো হয় না। যেহেতু আকর্ষণটাই হয় না, ওই যে আকর্ষণ না থাকলে কিন্তু ভালোবাসা যেরকম জানলা দিয়ে পালায়, ঠিক একইভাবে কিন্তু ওই যে কেস অথবা খাঁচা থেকে কিন্তু সহজেই হিলিয়ামটা বের হয়ে যায়। এই কারণে কিন্তু আলটিমেটলি হিলিয়াম তোমার ওই ক্যাটিকলের সাথে ক্ল্যাথোরেট যৌগটা গঠন করে না। এবার দেখো নিম্ন স্ফুটনাঙ্ক, হিলিয়ামের স্ফুটনাঙ্ক হচ্ছে -269 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু এটার স্ফুটনাঙ্ক কম, তাহলে এটা কিন্তু অলওয়েজ কিন্তু একটা গ্যাসীয় অবস্থায় থাকে, অর্থাৎ ছোটাছুটি করে, খুব জোরে স্পিডে লাফালাফি করে আর কি। তো যেহেতু এটা মানে স্ফুটনাঙ্ক খুবই কম, দেখো এটা কিন্তু অত্যন্ত গতিশীল হয়। তো বেশি গতিশীল হওয়ার কারণে কিন্তু ওই যে কেস বা খাঁচাটা তৈরি হয়েছিল, তোমরা দেখছো যে ক্যাটিকলের সাথে যে কেস বা খাঁচাটা তৈরি হয় ও কিন্তু খাঁচার মধ্যে ঠিক মতো আবদ্ধই থাকে না, অর্থাৎ চিপা চাপা দিয়ে খালি বের হয়ে যাওয়ার একটা মানে ফন্দি খোঁজে। এই কারণে কিন্তু আলটিমেটলি এই হিলিয়াম দিয়ে তুমি ক্ল্যাথোরেট যৌগটা গঠন করতে পারবে না। তাহলে আমি সবগুলো পয়েন্টকে যদি একটু সামারাইজ করে দেখো, হিলিয়ামের ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ এবং কম পোলারাইজেবিলিটি এবং দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের কারণে কিন্তু এটা ক্ল্যাথোরেট যৌগ গঠন করে না। তো আশা করি এই যে ক্ল্যাথোরেট যৌগগুলো কিভাবে গঠন হবে, ক্ল্যাথোরেট যৌগগুলো হিলিয়াম কেন গঠন করে না অথবা নিয়ন কেন গঠন করে না, আশা করি এই ধরনের প্রশ্নের যদি কোনোদিন তোমরা ফেস করো সুন্দর করে ব্যাখ্যাগুলো গুছায় লিখবা। তাহলে আজকের ক্লাসে আমরা ক্ল্যাথোরেট যৌগটা কেমনে গঠন হয়, ক্ল্যাথোরেট যৌগটা কি, এবং এই ক্ল্যাথোরেট যৌগটা হিলিয়াম এবং নিয়ন কেন তৈরি করতে পারে না, এই কারণগুলো আশা করি সবাই বুঝতে পারছো। পরবর্তী কোনো টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে।